নমস্কার। তাপসের কথাকথায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। ১৯০৮ সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। ১২টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। গত পর্বে শুনেছেন নির্বাসিতের আত্মকথার ১০ম পরিচ্ছেদ, আজ শুনবেন ১১ পরিচ্ছেদ। ধর্মঘটের ফলে সরকার বাহাদুরের সঙ্গে আমাদের যে রফা হইল, তাহার মোট কথা এই যে আমাদের ১৪ বৎসর কালাপানির জেলে বন্ধ থাকিতে হইবে। ১৪ বৎসরের পর আমাদের জেলের বাহিরে ছাড়িয়া দেওয়া হইবে, আর তখন আমাদিগকে কয়েদির মতো পরিশ্রম করিতে হইবে না। জেলখানার ভিতরেও আমরা বাহিরের কয়েদির মতো নিজের নিজের আহার রাঁধিয়া খাইতে পারিব ও বাহিরের কয়েদির মতো পোশাক পরিতে পারিব, অর্থাৎ জাঙ্গিয়া, টুপি ও হাতকাটা কুর্তা না পরিয়া কাপড় ও হাতাওয়ালা কুর্তা পরিতে পাইব, আর মাথায় একটা ৪ হাত লম্বা কাপড়ের পাগড়ি জড়াইবার অধিকার পাইব। অধিকন্তু ১০ বৎসর যদি আমরা ভালো ব্যবহার করি, অর্থাৎ ধর্মঘটে যোগ না দিই বা জেলের কর্তাদের সহিত ঝগড়া না করি, তাহা হইলে ১০ বৎসর কয়েদ খাটিবার পর সরকার বাহাদুর বিবেচনা করিবেন আমাদের আরো অধিক সুখে রাখিতে পারেন কিনা। জাঙ্গিয়া ছাড়িয়া ৮ হাতি মোটা কাপড় পরিয়া বা মাথায় পাগড়ি বাঁধিয়া আমাদের সুখের মাত্রা যে কি বাড়িয়া গেল তা বুঝিতে পারিলাম না। তবে নিজের হাতে রাঁধিবার অধিকার পাইয়া প্রত্যহ কচু পাতা খাইবার দায় হইতে কতকটা অব্যাহতি পাইলাম। সঙ্গে সঙ্গে কঠিন পরিশ্রমের হাতও এড়াইলাম। বারীন্দ্রকে বেতের কারখানার তত্ত্বাবধানের ভার দেওয়া হইল। হেমচন্দ্রকে পুস্তিকাগারের অধ্যক্ষ করা হইল, আর আমি হইলাম ঘানি ঘরের মোড়ল। প্রাতঃকালে ১০ হইতে ১২টার মধ্যে রন্ধন এবং আহারাদি শেষ করিয়া লইবার কথা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে সব কাজ সারিয়া লওয়া অসম্ভব দেখিয়া আমরা সাধারণ ভাণ্ডারা অর্থাৎ পাকশালা হইতে ভাত ও ডাল লইতাম, শুধু তরকারিটা নিজেদের মনমতো রাঁধিয়া লইতাম। রন্ধনবিদ্যায় হেমচন্দ্রের ওস্তাদ বলিয়া নাম ডাকছিল। প্রকৃতপক্ষে মাংস, পোলাও প্রভৃতি নবাবিখানা তিনি বেশ রাঁধিতে পারিতেন, তবে সোজাসুজি তরকারি রাঁধিতে সে আমাদের চেয়ে বেশি পণ্ডিত ছিলেন বলিয়া মনে হয় না। একদিন একটা মোচা পাইয়া বহুকাল পরে মোচার ঘণ্ট খাইবার স্বাদ হইল, কিন্তু কি করিয়া রাঁধিতে হয় তাহা তো জানি না। মোচার ঘণ্ট রাঁধিবার জন্য যে প্রকাণ্ড কনফারেন্স বসিল, তাহাতে রন্ধন প্রণালী সম্বন্ধে কাহারও সহিত কাহারও মত মিলিল না। বারীন্দ্র বলিল, আমার দিদিমা হাটখোলার দত্তবাড়ির মেয়ে এবং পাকা রাঁধুনি, সুতরাং আমার মতই ঠিক। হেমচন্দ্র বলিল, আমি ফ্রান্সে গিয়া ফরাসি রান্না শিখে এসেছি, সুতরাং আমার মতই ঠিক। আমাদের সব স্বদেশী কাজেই যখন বিদেশি ডিপ্লোমার আদর অধিক, তখন আমরা স্থির করিলাম যে মোচার ঘণ্ট রান্নাটা হেম দাদার পরামর্শ মতোই হওয়া উচিত। আমি গম্ভীরভাবে রাঁধিতে বসিলাম। হেমদা কাছে বসিয়া আরো গম্ভীরভাবে উপদেশ দিতে লাগিলেন। কড়ার ওপর তেল চড়াইয়া যখন হেমদা পেঁয়াজের ফোড়ন দিয়া মোচা ছাড়িয়া দিতে বলিলেন, তখন তাহার রন্ধনবিদ্যার ডিপ্লোমা সম্বন্ধে আমারও একটু সন্দেহ হইল। মোচার ঘণ্টে পেঁয়াজের ফোড়ন, কিরে বাবা, এ যে বেজায় ফরাসি কাণ্ড। কিন্তু কথা কহিবার উপায় নাই, চুপ করিয়া তাহাই করিলাম। মোচার ঘণ্ট রান্না হইয়া যখন কড়া হইতে নামিল,
তখন তাহাকে মোচার ঘণ্ট বলিয়া চিনিবার জো নাই। দিব্য তোফা কালো রং আর চমৎকার পেঁয়াজের গন্ধ। খাইবার সময় হাসির ধুম পড়িয়া গেল। বারীন্দ্র বলিল, হ্যাঁ, দাদা একটা ফরাসি শেফ দ্য কুইজিন বটে। দিদিমা আমার এমনটি রাঁধিতে পারত না। হেমদা হটিবার পাত্র নহেন। তিনি বলিলেন, ওই তো তোমাদের রোগ, তোমরা সবাই দিদিমাপন্থী। দিদিমা যা করে গেছেন তা আর বদলাতে চাও না। মোচার ঘণ্ট যেদিন রন্ধনের গুণে মোচার কাবাব হইয়া দাঁড়াইল, তাহার দিন কতক পরে একবার শুক্তো রাঁধিবার প্রস্তাব উঠিয়াছিল। কিন্তু শুক্তো রাঁধিবার সময় কি কি মশলা দিতে হয় সে বিষয়ে মতদ্বৈধ রহিয়া গেল। হেমদা বলিলেন যে তরকারির মধ্যে 1 আউন্স কুইনাইন মিক্সচার ফেলিয়া দিলেই তাহা শুক্তো হইয়া যায়। আমাদের দেশের যে সমস্ত নবীনা গৃহিণীরা 5 খণ্ড পাকপ্রণালী কোলে করে রাঁধিতে বসেন, তাহারা শুক্তো রাঁধিবার এই অভিনব প্রণালীটা পরীক্ষা করিয়া দেখিতে পারেন। ব্যাপারটা যদি সত্য হয়, তাহা হইলে এই ম্যালেরিয়া প্রপীড়িত দেশে তাহারা একাধারে আহার ও পথ্যের আবিষ্কার করিয়া অমর হইয়া যাইতে পারিবেন। দাদারও জয় জয়কার পড়িয়া যাইবে। রাঁধিবার জন্য আমরা জেল হইতে কিছু কিছু তরকারি লইতাম, তবে তাহার মধ্যে চুবড়ি আলু ও কচুই প্রধান। কাজেই বাজার হইতে মাঝে মাঝে অন্য তরকারি আনাইয়া লইতে হইত। সরকার বাহাদুরের নিয়মানুযায়ী আমরা মাসিক বেতন পাইতাম 12 আনা। আমরা শারীরিক দুর্বল ছিলাম বলিয়া জেলের কর্তৃপক্ষগণ আমাদের প্রত্যেককে 12 আউন্স করিয়া দুধ দিয়া তাহার আংশিক মূল্যস্বরূপ মাসিক 8 আনা কাটিয়া লইতেন। বাকি 4 আনার উপর নির্ভর করিয়া আমাদের সংসার যাত্রা নির্বাহ করিতে হইত। কিছুদিন পরে জেলের মধ্যে একটা ছাপাখানা স্থাপিত করিয়া বারীন্দ্রের উপর তাহার তত্ত্বাবধানের ভার দেওয়া হয়, আর হেমচন্দ্রকে বই বাঁধাই বিভাগের অধ্যক্ষ করিয়া দেওয়া হয়। সেই সময় সুপারিনটেনডেন্ট সাহেব উহাদের প্রত্যেককে মাসিক 5 টাকা করিয়া ভাতা দিবার জন্য চিফ কমিশনারের অনুমতি চান। 5 টাকার নাম শুনিয়াই চিফ কমিশনার লাফাইয়া উঠিলেন। কয়েদির মাসিক ভাতা 5 টাকা? আরে বাপ! তাহা হইলে ইংরেজ রাজ যে ফতুর হইয়া যাইবে। অনেক লেখালেখির পর মাসিক 1 টাকা করিয়া বরাদ্দ হইল, যথা লাভ। ক্রমে ক্রমে আমাদের রান্নাঘরের পাশে একটা ছোট পুদিনার ক্ষেত দেখা দিল। তাহার পর 2-4টা লঙ্কা গাছ, 1-8টা বেগুন গাছ ও একটা কুমড়ো গাছও আসিয়া জুটিল। এ সমস্ত শাস্ত্রবিরুদ্ধ ব্যাপার ঘটিতে দেখিয়া জেলার মাঝে মাঝে তাড়া করিয়া আসিত, কিন্তু সুপারিনটেনডেন্টের মনের এক কোণে আমাদের উপর একটু দয়ার আবির্ভাব হইয়াছিল। তিনি এ সমস্ত ব্যাপার দেখিয়াও দেখিতেন না। জেলারের প্রতিবাদের উত্তরে বলিতেন, এরা যখন চুপচাপ করে আছে তখন এদের আর পিছু লেগো না। এরূপ দয়া প্রকাশের কারণও ঘটিয়াছিল। কর্তৃপক্ষের আঁটঘাট বন্ধ রাখিবার শত চেষ্টা সত্ত্বেও মাঝে মাঝে দেশের খবরের কাগজে তাহাদের কীর্তি কাহিনী প্রকাশ হইয়া পড়িত। তাহাতে তাহাদের মেজাজটা প্রথম প্রথম বিলক্ষণই উগ্র হইয়া উঠিত, কিন্তু শেষে অনেকবার ঠেকিয়া ঠেকিয়া তাহারাও শিখিয়াছিলেন যে কয়েদিকেও বেশি ঘাঁটাইয়া লাভ নাই। মেজাজ একটু ঠান্ডা হইবার প্রবলতর কারণ জার্মানির সহিত ইংরাজের যুদ্ধ। যুদ্ধ বাধিবার অল্পদিনের মধ্যেই কর্তাদের মুখ যেন শুকাইয়া গেল। কয়েদিদের তাড়া করিবার প্রবৃত্তি আর বড় বেশি রহিল না। অস্ট্রিয়ার রাজপুত্রের হত্যাকাণ্ড হইতে আরম্ভ করিয়া প্যারি নগরীর 20 মাইলের মধ্যে জার্মান সৈন্যের আগমন সংবাদ সবই আমরা জেলের ভিতরে বসিয়া পাইতেছিলাম। শেষে যখন এমডেন আসিয়া মাদ্রাজের উপর গোলা ফেলিয়া চলিয়া গেল, তখন ব্যাপারটা আর সাধারণ কয়েদির নিকট লুকাইয়া রাখা সম্ভবপর হইল না। ইংরেজের বাণিজ্যের ব্যাপারে যে যথেষ্ট ক্ষতি হইয়াছে, তাহা কয়েদিদেরও বুঝিতে বাকি থাকিল না। আগে পিপা পিপা নারিকেল ও সরিষার তৈল পোর্ট ব্লেয়ার হইতে রপ্তানি হইত,
এখন সে সমস্তই গুদামে পচিতে লাগিল। জেলে ঘানি চালানো বন্ধ হইয়া গেল। শেষে যখন কয়েদির নিকট হইতে নানা রূপ প্রলোভন দেখাইয়া যুদ্ধের জন্য টাকা সংগ্রহ, ওয়ার লোন করা হইতে লাগিল, তখন পোর্ট ব্লেয়ারে গুজব রটিয়া গেল যে ইংরেজের দফা এবারে রফা হইয়া গিয়াছে। জেলের দলাদলি ভাঙিয়া গিয়া শত্রু মিত্র সবাই মিলিয়া জার্মানির জয় কামনা করিয়া ঘন ঘন মালা জপিতে আরম্ভ করিল। জার্মানির বাদশা নাকি হুকুম দিয়াছে যে সব কয়েদিকে ছাড়িয়া দিতে হইবে। সাহেবদের আর্দালিরা আসিয়া খবর দিতে লাগিল যে আজ সাহেব সংবাদপত্র পড়িতে পড়িতে কাঁদিয়া ফেলিয়াছে, কাল সাহেব না খাইয়া বিছানায় মুখ গুজিয়া পড়িয়াছিল, ইত্যাদি ইত্যাদি। ঝাঁকে ঝাঁকে ভবিষ্যৎ বক্তা জুটিয়া গেল। কেহ বলিল পীর সাহেব স্বপ্নে দেখিয়াছেন যে ১৯১৪ সালে ইংরেজের ভরা ডুবিবে। কেহ বলিল এ কথা তো কেতাবে স্পষ্টই লেখা আছে। মোটের উপর সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত এই একই আলোচনা চলিতে লাগিল। কয়েদিদের মনের ভাব শেষে কর্তৃপক্ষেরও অগোচর রহিল না। ইংরেজ যে যুদ্ধে হারিতেছে না এ কথা প্রমাণ করিবার জন্য জেলের সুপারিনটেনডেন্ট আমাদিগকে বিলাতের টাইমস পত্রের সাপ্তাহিক সংস্করণ পড়িতে দিতেন। কিন্তু টাইমসের কথা বিশ্বাস করাও ক্রমে দায় হইয়া উঠিল। টাইমসের মতে ইংরাজ ও ফরাসি সৈন্য প্রত্যহ যত মাইল করিয়া অগ্রসর হইতেছিল, মাস কতক পরে তাহা যোগ দিয়া দেখা গেল যে তাহা সত্য হইলে ইংরাজ ও ফরাসি সৈন্যের জার্মানি পার হইয়া পোল্যান্ডে গিয়ে উপস্থিত হওয়া উচিত ছিল। অথচ পোল্যান্ড তো দূরের কথা, রাইন নদীর কাছাকাছি হওয়ার কোনো সংবাদ পাওয়া যাইতেছে না। সাধারণ কয়েদিরা ইংরেজের সপক্ষে কোনো কথা কহিলে একেবারে খাপ্পা হইয়া উঠিত। কর্তারা যে মিথ্যা খবর ছাপাইয়া তাহাদের পট্টি দিতেছে এ বিষয়ে আর কাহারও সন্দেহমাত্র ছিল না। নূতন নূতন যে সমস্ত কয়েদি দেশ হইতে আসিতে লাগিল, তাহারা নানা প্রকার অদ্ভুত গুজব প্রচার করিয়া চাঞ্চল্য আরো বাড়াইয়া তুলিল। একদল আসিয়া আমাদের সংবাদ দিল যে তাহারা বিশ্বস্ত সূত্রে দেশ হইতে শুনিয়া আসিয়াছে যে এমডেন পোর্ট ব্লেয়ারের জেলখানা ভাঙিয়া দিয়া রাজনৈতিক কয়েদিদের লইয়া চলিয়া গিয়াছে। আমাদিগকে সশরীরে সেখানে উপস্থিত দেখিয়াও তাহারা বিশ্বাস করিতে চাহিল না যে গুজবটা মিথ্যা। তাহারা যে ভালো লোকের কাছে ও কথাটা শুনিয়াছে, শ্রুতির চেয়ে প্রত্যক্ষটা তো আর বড় প্রমাণ নয়। ক্রমে পাঠান ও শিখ পল্টনের অনেক লোক বিদ্রোহের অপরাধে পোর্ট ব্লেয়ারে আসিয়া পৌঁছিল। তাহাদের কেহ কেহ ফ্রান্স, কেহ বা মেসোপটেমিয়া হইতে আসিয়াছে। পাঠানদের মুখে মুখে এনভার বের দৈবশক্তি সম্বন্ধে যেসব চমৎকার গল্প প্রচারিত হইতে লাগিল, তাহা শুনিয়া কয়েদিদের বুক আশায় ১০ হাত হইয়া উঠিল। এনভার বে তোপের সম্মুখে দাঁড়াইলে নাকি খোদার কোদ্রতে তোপের মুখ বন্ধ হইয়া যায়। তিনি আবার নাকি পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়া একদিন মুলতান শরীফে আসিয়া অচিরে জগৎব্যাপী মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা দিয়া গিয়াছে। জার্মানির বাদশাও নাকি কলমা পড়িয়া মুসলমান ধর্ম গ্রহণ করিয়াছে। এসব কথার প্রতিবাদ করিয়া কয়েদিদের বিদ্বেষভাজন হওয়া ছাড়া আর অন্য কোনো ফল নাই দেখিয়া আমরা চুপ করিয়া থাকিতাম। তবে যথাসম্ভব সত্য ব্যাপার জানিবার জন্য সংবাদপত্র জোগাড় করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গেলাম। গদর দলের শিখেরা পোর্ট ব্লেয়ারে কয়েদ হইয়া আসিবার পর পাছে জেলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হয়, সেই ভয়ে জেলে পাহারা দিবার জন্য দেশি ও বিলাতি পল্টন আমদানি করা হইয়াছিল। বিলাতি পল্টনের মধ্যে আইরিশ অনেক ছিল, আর তাহারা যে ইংরেজের বিশেষ সুপ্রার্থী ছিল তাহাও নয়। সুতরাং সংবাদপত্র সংগ্রহ করা একেবারে অসম্ভব ছিল না। তা ভিন্ন নূতন নূতন যে সমস্ত রাজনৈতিক কয়েদি আসিতে লাগিল, তাহাদের নিকট হইতেও দেশের অবস্থা বুঝিতে পারিতাম। এমডেন ধরা পড়িবার পরে একটা গুজব শুনিয়াছিলাম যে ওই জাহাজে যে সমস্ত কাগজপত্র পাওয়া গিয়াছিল তাহার মধ্যে পোর্ট ব্লেয়ারের একটা প্ল্যান ছিল। বোধহয় ভবিষ্যতে কোনরূপ আক্রমণের ভয় হইতে উদ্ধার পাইবার জন্য পোর্ট ব্লেয়ারে সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হইয়াছিল ও ২-৪টা তোপেরও আমদানি করা হইয়াছিল। পোর্ট ব্লেয়ারে মিলিটারি পুলিশের মধ্যে পাঞ্জাবির সংখ্যাই অধিক।
এবং তাহাদের মধ্যে শিখও যথেষ্ট। পাছে গদর দলের শিখেরা মিলিটারি পুলিশের সহিত কোনরূপ ষড়যন্ত্র করিয়া একটা দাঙ্গা হাঙ্গামা বাধায়, এই চিন্তায় পোর্ট ব্লেয়ারের কর্তারা যেন একটু চঞ্চল হইয়া পড়িয়াছিলেন বলিয়া মনে হয়। এই ভয়ে জেলের ভিতরকার শিখদের উপর তাহাদের ব্যবহার বেশ একটু কঠোর হইয়া দাঁড়াইত। একে তো আমেরিকা প্রত্যাগত শিখদের রুটি ও মাংস খাওয়া অভ্যাস, জেলের খোরাক খাইয়া তাহাদের পেটই ভরে না। তাহার উপর মাথায় লম্বা লম্বা চুল ধুইবার জন্য সাবান বা সাজিমাটি কিছুই পায় না। শেষে যখন তাহাদের উপর ছোট ছোট অত্যাচার শুরু হইল, তখন তাহাদের মধ্যে একজন ছত্র সিং ক্ষিপ্তপ্রায় হইয়া সুপারিনটেন্ডেন্টকে আক্রমণ করিবার চেষ্টা করে। বেচারীকে তাহার ফলে 2 বৎসর কাল পিঁজরার মধ্যে আবদ্ধ থাকিতে হয়। ধর্মঘট পুনরায় আরম্ভ হইল, কিন্তু যে সকল নেতারা শিখদিগকে ধর্মঘট করিবার জন্য উত্তেজিত করিলেন, তাহারাই কার্যকালে সরিয়া দাঁড়াইলেন। শেষে দলাদলির সৃষ্টি হইয়া ধর্মঘট ভাঙিয়া গেল। যুদ্ধ থামিয়া গেলে আমাদের ভাগ্যবিধাতা আমাদের জন্য কোনো নূতন ব্যবস্থা করেন কিনা, তাহাই দেখিবার জন্য সকলেই উদ্গ্রীব হইয়া বসিয়া রহিল।